হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ক্লাস 8-এর অঙ্ক নিয়ে চলে এসেছি। ক্লাস 8-এর কোষে দেখি 12 মিশ্রণের যে অঙ্কগুলো গত ক্লাসে আমরা শুরু করেছিলাম, তো 4 পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। তো আজকে তারপরে 5 থেকে শুরু করব। তো গত ক্লাসটি যারা দেখোনি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আর আজকে শুরু করতে চলেছি পৃষ্ঠা নম্বর 118 5-এর থেকে। ঠিক আছে, তো দেখো 5-এর অঙ্কটা কি বলেছে। এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে। এ ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, সেটা হিসাব করি। চলো অঙ্কটা আগে বুঝে নিব। কি বলেছে, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত আছে। তামা, দস্তা আর নিকেল কত দেওয়া আছে, 4:3:2। এবার বলেছে 54 কিগ্রা জার্মান সিলভারে, মানে পুরো টোটাল অনুপাত থেকে 54 কিগ্রা নিয়েছে, 54 কেজি জার্মান সিলভার নিয়েছে। বলছে কত কিগ্রা দস্তা, তার মানে এখানে কোন জিনিসটা মেশাবে, এই যে এখান যে দস্তাটা আছে এই দস্তাটার সাথে আরও এক্সট্রা কিছু দস্তা মেশানো হবে। ঠিক আছে, বলছে কত পরিমাণ দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তাই তো। এই জিনিসটা বার করতে বলেছে। দেখো এখানে জিনিসটা বোঝো, এই যে 4:3:2 অনুপাতে তামা, দস্তা, নিকেল আছে 54 কেজির মধ্যে। তাহলে প্রথমে আমরা কি বার করব, 54 কেজির মধ্যে তামা, দস্তা, নিকেল কতটা আছে সেটা বার করে নেব, তাই তো। আচ্ছা, তারপরে আমি ধরে নেব যে x কেজি দস্তা মেশাবো। তাহলে x কেজি দস্তা মেশালে তাহলে দস্তার যে পরিমাণটা আসবে তার সাথে x পরিমাণ যোগ হবে, আর তামা আর নিকেল যেটা আছে সেটা একই থাকবে, তাই তো। তাহলে তামা, দস্তা, নিকেলের যে নতুন অনুপাতটা x ধরে পাবো সেটার সাথে এই অনুপাতটা সমান করলে অঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, তো চলো এবার লিখে লিখে করতে থাকি। প্রথমে কি লিখবো, প্রথমে যেটা সেটা লিখো যে 54 কেজি জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত আছে, 4:3:2। তাহলে এখান থেকে আমাদের তামা, দস্তা আর নিকেলের আনুপাতিক ভাগার বার করতে হবে। তাই আনুপাতিক ভাগার সেটা কার সাথে গুণ করব, মোট যে পরিমাণটা আছে তার সাথে গুণ করব। মোট কত পরিমাণের মধ্যে বার করছি, 54 কেজির মধ্যে বার করছি। তাহলে 54 কেজির মধ্যে তামা কতটা আছে, দস্তা কতটা আছে, নিকেল কতটা আছে সেটা প্রথমে বার করে নিই। আচ্ছা, এখানে সরাসরি করতে পারো, আনুপাতিক ভাগারের সাথে 54 ডাইরেক্ট গুণ করে দিতে পারো, আর নইলে প্রথমে আনুপাতিক ভাগারটা বার করেও নিতে পারো। ঠিক আছে, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে। আমি প্রথমে আনুপাতিক ভাগার বার করে নিলাম, তামার আনুপাতিক ভাগার। আচ্ছা, আনুপাতিক ভাগারটা কি জিনিস, মানে এই যে অনুপাতটা আছে এই অনুপাতের মধ্যে 3টে জিনিস আছে, 3টে জিনিসের এক একটা অংশ আছে। তো যেমন তামার একটা অংশ, দস্তার একটা অংশ, নিকেলের একটা অংশ, সেটাই আমরা বার করব। দেখো মোট অনুপাতটা কত আছে, 4+3+2, মানে মোট টোটাল আছে হচ্ছে 4 আর 3 7 8 9, 9 ভাগ। 9 ভাগের মধ্যে বলো তামা কতটা আছে, 4 ভাগ, তাই 4/9, এটাকে আনুপাতিক ভাগার বলা হয়। এবার দস্তার আনুপাতিক ভাগার বার করব। তাহলে দস্তার কত আছে, 3 ভাগ, কয় ভাগের মধ্যে, 9 ভাগের মধ্যে। একইভাবে নিকেলের বার করব আনুপাতিক ভাগার, নিকেলের কত ভাগ, 2 ভাগ, 9 ভাগের মধ্যে। এবার এই আনুপাতিক ভাগার 54 সাথে গুণ করলেই এক একটার পরিমাণ আলাদাভাবে পেয়ে যাব। তাহলে সুতরাং দস্তার পরিমাণ এইভাবেও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো যে 54 কেজি জার্মান সিলভারে দস্তা আছে। কি হবে, 54 কেজির মধ্যে বার করছি, আর দস্তার আনুপাতিক ভাগার কত, দস্তা বলছি কেন, প্রথমে তামা বার করব। তামার আনুপাতিক ভাগার কত, 4/9 দিয়ে গুণ হবে, কাটাকুটি করো, 6 নং 54 আর 4 6 24 কেজি, অবশ্যই একক দেব। এবার বার করব দস্তা, 54 কেজি জার্মান সিলভারে দস্তার পরিমাণ, 54 সাথে দস্তার আনুপাতিক ভাগার কত, সেটা 3/9, 9 দিয়ে কাটলে 6 নং 54, 3 6 18 কেজি। এবার বার করব নিকেলের, তাহলে নিকেলেরটা বার করে ফেলো। 54-র মধ্যে 2/9, অতএব 6 দুগুণে 12 কেজি। ঠিক আছে, দেখো তামা, দস্তা, নিকেল পেয়ে গেছি। তামা আর নিকেল একই পরিমাণ থাকবে,
বলেছে দস্তা কত পরিমাণ অ্যাড করলে নতুন অনুপাত 6:5:3 আসবে। তাহলে এখানে একটা জিনিস ধরে নেব, কি ধরে নেব, যে ধরি দস্তা মেশানো হলো x কেজি, তাই তো। তাহলে x কেজি, নতুন দস্তার পরিমাণ বার করো, সুতরাং নতুন দস্তার পরিমাণ কত হবে, পরিমাণ কথাটা লিখবে, আগে ছিল 18 কেজি, তার সাথে x কেজি যোগ হলো, আর তোমার তামা নিকেল একই আছে, এই জিনিসটাই অনুপাত বার করব। সুতরাং নতুন জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত কত হবে, তামা আছে 24ই থাকবে, দস্তা কত পেলাম 18 প্লাস x, আর নিকেল 12 আছে 12ই থাকবে, ঠিক আছে। এই জিনিসটাই আমরা শর্তানুসারে বার করব। এই অনুপাতটাই তোমাকে বইতে বলে দিয়েছে 6:5 যেটা দেওয়া আছে, তাই তো। এই অনুপাতের সাথে বইয়ের অনুপাতটা সমান করব, তারপরে আমরা ওটা থেকে x এর মান বার করব। তাহলে লেখো শর্তানুসারে 24:18 প্লাস x/12 কত দেওয়া আছে 6:5:2, তাই তো, সরি 6:5:3। আচ্ছা, এইবার দেখো আগের অঙ্কগুলো আমরা যখন করেছি তখন দুটো অনুপাত ছিল, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, আমরা অনুপাতের অঙ্ক যেভাবে করে ভগ্নাংশ নিয়ে ক্রস গুণ করে দিয়েছি, অঙ্ক মিলে গেছে। কিন্তু এই জায়গাটা তিনটে অনুপাত চলে এসছে, একটা দুটো তিনটে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, তোমাদের একটা জিনিস বোঝায়, মনে করো A:B:C, D:E:F যদি এরকম থাকে, তাহলে এই প্রথম দুটোর সাথে পরের প্রথম দুটো সমান করা যায়, মানে কি A:B সমান D:E। আবার তুমি এই দুটোর সাথেও শেষের দুটো সমান করতে পারো, কিংবা হ্যাঁ প্রথম দুটোর সাথে প্রথম দুটো বা শেষের দুটোর সাথে শেষের দুটো সমান ধরতে পারো। ঠিক এখানে সেটাই করব, আমরা প্রথমে দুটো নিয়ে নিই, সুতরাং কি লিখব 24:18 প্লাস x সমান 6:5। তুমি এইটার সাথে 12 নিয়েও অঙ্ক করলে আমার একই উত্তর আসবে, কেমন। আচ্ছা দেখো, এবার দুটো অনুপাত পেয়ে গেছি, অর্থাৎ এটাকে ভগ্নাংশে নেব 6/5, যেহেতু ওপরে কাটাকুটি যাচ্ছে তাই কেটে দেবো, 4×6 24, আর এখানে 1 রইলো। এবার ক্রস গুণ করব, কি হবে বলো, যেহেতু x এর মান বার করবো তাই x এর মানটা বাঁদিকে রাখবো, 1 দিয়ে গুণ করলে 18 প্লাস xই হয়, আর এখানে 4×5 20 হলো। এবার কত পেলাম, x সমান 20 মাইনাস 18, অর্থাৎ 2 কেজি। এখানে কেজি লিখবো না, উত্তরে কেজি লিখবো। সুতরাং আরও 2 কেজি দস্তা মেশালে নতুন অনুপাত 6:5:3 হবে। আশা করি বোঝা গেছে। চলো এবার 6 অঙ্কে। এবার 6টা 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত দেওয়া আছে 2:3 এবং 4:5, মানে এখানে 2 প্রকার সাবান গুঁড়ো আছে, ঠিক আছে। আচ্ছা, সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, তাহলে সোডা সাবান গুঁড়ো, এটা আমরা শর্টকাটে আগে বুঝে নিচ্ছি, ঠিক আছে। সোডা আর সাবান গুঁড়ো, আচ্ছা 2 প্রকার আছে। প্রথমটা বলেছে 2:3, আরেকটা বলেছে 4:5, তাই তো। আচ্ছা, এইবার বলেছে যে যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সাথে, মানে এই যে প্রথম প্রকারের গুঁড়ো সাবান আছে, এই গুঁড়ো সাবানের থেকে কত নিয়েছে 10 কিগ্রা, এবার দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা নিয়েছে, মানে এই যে অনুপাতটা আছে এখান থেকে 18 কিগ্রা নিয়েছে, মানে 18 কেজি নিয়েছে। বলছেন এই 10 কেজির সাথে 18 কেজি মেশানো হয়েছে, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। আচ্ছা, কত অংশ সাবান মানে ভগ্নাংশ নিতে হবে, তাহলে প্রথমে আমাকে বার করতে হবে কত পরিমাণ সাবান গুঁড়ো আছে, তাই তো। কিছুই না, খুব সহজ অঙ্ক, দেখে নাও। এখান থেকে এই যে 2:3 অনুপাতে যে সাবান গুঁড়োটা আছে, এখান থেকে হ্যাঁ গুঁড়ো সাবান আছে 10 কেজি নিয়েছে, আর এই অনুপাত থেকে 18 কেজি নিয়েছে। তাহলে আমাকে কী বার করতে বলেছে, যে কত অংশ সাবান গুঁড়ো আছে, মানে সাবান মানে
এই অংশটা বার করতে বলেছে, তাই তো, দ্বিতীয় পরিমাণটা। তাহলে প্রথমটা আমাকে বার করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই 10 কেজির মধ্যে আমি প্রথমে বার করে নেব সাবান গুঁড়ো কত আছে, আনুপাতিক ভাগায় বার করে যেভাবে বার করে সেভাবে বার করে নেব। 18 কেজির মধ্যে কতটা সাবান গুঁড়ো আছে সেটা বার করে নেব। যে দুটো সাবান গুঁড়ো আসবে সেই দুটো যোগ করে দেব, তাই না? কারণ এই গুঁড়ো সাবানের সাথে এই গুঁড়ো সাবান মেশাচ্ছে, তাহলে দুটো গুঁড়ো সাবান যদি মেশানো হয় তাহলে সোডা, মানে সোডার সাথে, ওটা সোডা তো, সোডার সাথে সোডা অ্যাড হয়ে যায়, আর সাবান গুঁড়োর সাথে সাবান গুঁড়ো অ্যাড হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। তাহলে প্রথমে আমরা বার করব যে 10 কেজি গুঁড়ো সাবানে, আচ্ছা প্রথমে অনুপাতগুলো লিখে নেবে, আমি ওটা লিখলাম না, কেমন? 10 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে, সরাসরি আমরা বার করে নেব 10 কেজির মধ্যে কত অনুপাত, 2:3। তাহলে এখানে কোনটা বার করছে, 2 না 3-এরটা বার করছে, তাই 3-এর আনুপাতিক ভাগ বার করতে হবে কি করে? সাবান গুঁড়ো হচ্ছে 3 ভাগ, কত ভাগের মধ্যে? 2 আর 3 যোগ করলে 5 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এটা সরাসরি যেহেতু গুণ করে দিয়েছি তাই কেজি হবে। কত হচ্ছে? 5 দুগুণে 10, অর্থাৎ 3 দুগুণে 6 কেজি। ঠিক আছে, তোমরা যদি এটাকে আনুপাতিক ভাগারে বার করতে পারো, যদি দেখো যে না এটা বুঝতে অসুবিধা হচ্ছে, প্রথমে আনুপাতিক ভাগার বার করলে আমাদের সুবিধা হয়, সেভাবেও করতে পারো। আচ্ছা, তাহলে এবার 10 কেজির মধ্যে সাবান গুঁড়ো কতটা আছে বের করে নিলাম। এবার 18 কেজির মধ্যে কতটা আছে সেটা বার করব। 18 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে, কী হবে বলো? মোট হচ্ছে 18 কেজি। 18 কেজির মধ্যে কোনটা নিচ্ছি? এই 5 ভাগেরটা সাবান গুঁড়ো, অর্থাৎ 5 ভাগ চলে যাবে ওপরে। আর কত ভাগের মধ্যে 5 ভাগ? 5 আর 4 9। আশা করি বুঝতে পেরেছো আনুপাতিক ভাগার কী করে বার করতে হবে। যারটা বার করবো সেটা ওপরে, আর বাকি অনুপাতগুলো যোগ হয়ে নিচে বসে। বোঝা গেছে? আচ্ছা, এবার গুণ করো 9 দুগুণে 18, অর্থাৎ কত হলো? 10 কেজি। দেখো, আমি 10 কেজি গুঁড়ো সাবানের মধ্যে সাবান গুঁড়ো পেলাম 6 কেজি, 18 কেজির মধ্যে সাবান গুঁড়ো পেলাম 10 কেজি। এই দুটো সাবান কেজি তো যোগ করতে হবে, যেহেতু আমরা এই 10 কেজির সাথে 18 কেজি মিশিয়ে দিচ্ছি। যেহেতু মিশিয়ে দিচ্ছি তাহলে সাবান গুঁড়ো আর এই সাবান গুঁড়ো দুটো যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? লিখব মোট, দেখো যেহেতু সাবান গুঁড়োটা যোগ হচ্ছে, তাহলে এই যে 10 কেজি গুঁড়ো সাবান তার সাথে 18 কেজি গুঁড়ো সাবান এটাও তো যোগ হচ্ছে। তাহলে আগে যতটা পরিমাণ ছিল 10 কেজির মধ্যে অনুপাত ছিল 3 পরিমাণ 2 পরিমাণ, 18 কেজির মধ্যে ছিল 5। এবার যদি এই দুটো যোগ করে দিচ্ছি তাহলে মোট এই পরিমাণটা সাবান গুঁড়ো সাবান হয়ে যাবে। তো তাহলে কি লিখব? মোট 10 যোগ 18 অর্থাৎ 28 কেজি। মোট 28 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো আছে। আশা করি বুঝতে পেরেছ। মোট 28 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে কতটা? 6 যোগ 10 অর্থাৎ 16 কেজি। ঠিক আছে, আমাকে কিন্তু কেজি বার করতে বলেনি, আমাকে বলেছে মোট সাবান গুঁড়োর মধ্যে কত অংশ আছে, মানে মোট গুঁড়ো সাবানের মধ্যে, এই যে মোট গুঁড়ো সাবানের মধ্যে কত অংশ যেটা বেরোলো, মানে মোট হচ্ছে আমরা 28 কেজি গুঁড়ো সাবান, 28 কেজির মধ্যে কত পরিমাণ কত অংশ সাবান গুঁড়ো আছে সেটাই তোমাকে বার করতে বলেছে। দেখো নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে, সুতরাং কি হবে? লিখেছি মোট 28 কেজি গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে 16 কেজি, অর্থাৎ বা সুতরাং 16/28। বুঝতে পেরেছ? মোট 28 কেজির মধ্যে 16, তাই 28 চলে আসবে নিচে, 16 চলে যাবে ওপরে। 28-এর মধ্যে 16, এটাই মোট 28। যেমন এটা যে 5 ভাগের মধ্যে 3 ভাগ, তাই মোট পরিমাণটা নিচে চলে আসে, আর যেই পরিমাণটা বার করছি সেটা ওপরে থাকে। ঠিক সেটাই করলাম, 16 কেজিটা ওপরে, 28 কেজিটা নিচে। এবার কাটাকুটি করো, 8 দুগুণে, আচ্ছা 4 দিয়ে কাটো, 4 4 16, 4 7 28, অর্থাৎ 4/7 অংশ। যেহেতু ভগ্নাংশ নিয়ে নিয়েছি অর্থাৎ 4/7 অংশ হয়ে যাবে। এটাই হচ্ছে অঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার 7-এর অঙ্কে। এবার 7-এরটা বলেছে দুটি সমান আয়তনের পাত্রে, দুটি সমান আয়তনের পাত্র মানে দুটো সমান আয়তনের দুটো পাত্র আছে। ঠিক আছে, এরকম বলেছে যথাক্রমে 1/3 অংশ ও 1/4 অংশ ফলের রস, মানে এইটা মনে করে 1/3 আর এইটা মনে করে 1/4 ফলের রস আছে। ঠিক আছে, মোট পাত্রের আমি পাত্র দুটির অবশিষ্ট অংশ জলপূর্ণ করে
মানে এই যে অবশিষ্টাংশ আছে এখানে কি করলো, জল পূর্ণ করে দিল। অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। এই দুটো একটা বড় পাত্রে ঢেলেছে এরকম। কেমন? তাহলে বলেছে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। ফলের রস, ফল ও জলের অনুপাত বার করতে বলেছে নতুন পাত্রে। দেখো সব একই রকমের অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে দেয়, বেশি কিছুই না। এখানে দেখো 1/3 অংশ ফলের রস আছে, বাকিটা বলেছে জল, তাহলে বাকিটা বার করতে হবে। তাহলে জল পেয়ে গেলাম, 1/4 ফলের রস আছে, বাকিটা জল, তাহলে বাকিটা পেয়ে গেলাম। যখন এই দুটো পাত্র একসাথে মিশিয়ে এইখানে অ্যাড করব, তখন এই যে ফলের রসের সাথে ফলের রসটা যোগ হয়ে যাবে না? এইখানে যে ফলের রস, এখানে যে ফলের রস, তার মানে কি হবে, ফলের রস হয়ে যাবে কত, 1/3 আর 1/4। তার মানে এখানে এতটুকু মনে করো ফলের রস আছে, 1/3 যোগ 1/4। দুটো তো অবশ্যই একসাথে মিশ্রিত হয়ে যাবে, কিন্তু আমি আলাদা করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এইটাখানে ফলের রস, আর বাকি যে জলটা আছে সেই জলটা তো পুরোটা এইটাখানে ভরে যাবে, তাই তো? তাহলে এইটা ফলের রস আর বাকি জলটা, এটা জল বার করতে পারলে আর এটা জল বার করতে পারলে সেটা এখানে যোগ করতে পারলেই হয়ে যাবে ফলের রস আর জলের অনুপাত। বোঝা গেছে? এইবার প্রথম কাজ কি আমাদের, বাকি অংশ যে জলটা, সে জলের পরিমাণটা কত সেটা বার করতে হবে। দেখো এখানে আমাকে কিচ্ছু বলেনি, জাস্ট এইখানে একটা পাত্র বলেছে 1/3 অংশ ফলের রস, তাহলে বাকিটা জল, তাহলে বাকিটা তার মানে কি, মোটটা আমার এইটা, মোট তো এইটা, মোটের থেকে যখনই বাকি বার করতে হয় মোটের থেকে একটা অংশ বাদ দিতে হয়, তাহলে বাকি পেয়ে যায়। তাহলে এখানে তো মোট বলেনি, অর্থাৎ কি ধরে নেব, ধরি সম্পূর্ণ পাত্র 1 অংশ। যেহেতু সমান আয়তন বলেছে তাই এটাও 1 অংশ, এটাও 1 অংশ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে লিখে নাও, প্রথম পাত্রে ফলের রস 1/3 অংশ, অর্থাৎ বাকি পরিমাণ জল। কি হবে, মোট ধরেছি 1, তার থেকে 1/3 বিয়োগ হচ্ছে। দেখো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি সবাই জানি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। ভগ্নাংশের যোগ বিয়োগে যে হরগুলো থাকে সে হরদের লসাগু করতে হয়। 1 আর 3 এর লসাগু 3ই হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা হবে সেটা দিয়ে ওপরে লবকে গুণ করব। অর্থাৎ 1 দিয়ে 3কে ভাগ করলে 3, আর ওপরে 3 দিয়ে গুণ করলে 3ই হয়। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, তাই 1 1 1, অর্থাৎ কত আসলে দেখো 2/3। এটা আমি ক্যালকুলেট করে করলাম। আমি যদি এটা সরাসরি তোমাদের বলি, খুব সহজ জিনিস, বুঝে নাও। 3 ভাগের মধ্যে যদি 1 ভাগ ফলের রস হয়, 3 ভাগের মধ্যে চলে গেল 1 ভাগ, বাকি রইল কত, 2 ভাগ না? তাই তো, মোট 3 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ চলে আসলো ফলের রস, তাহলে বাকি কত পড়ে রইল, 2 ভাগ। তাই সেটাই পেলাম, দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ ফলের রস, বাকি 2 ভাগ জল। ঠিক আছে, এটা তুমি না করে এটা সরাসরি লিখে ফেললেই হয়ে যায়। তাহলে আমি বাকি পরিমাণ জল পেয়ে গেলাম। আচ্ছা, এইবার দ্বিতীয় পাত্র, তাহলে এটা কত পেলাম, 2/3। দ্বিতীয় পাত্রে ফলের রস কত, 1/4 অংশ, অর্থাৎ একই পরিমাণ লিখব, বাকি পরিমাণ জল কি হবে, 1 বিয়োগ 1/4 অংশ। বলো কি হবে এটা? 4 ভাগের মধ্যে যদি 1 ভাগ ফলের রস হয়, বাকি পড়ে রইল 3 ভাগ, তাই 3/4 অংশ হচ্ছে জল। এবার যখন নতুন পাত্রে ঢালবো, এই ফলের রস যোগ হয়ে যাবে, জল আর জল যোগ হয়ে যাবে, তাই এটা সরাসরি করে ফেলবো। সুতরাং নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কি হবে, দেখো ফলের রস আগে বলেছি, ফলের রস আগে যোগ হবে, 1/3 যোগ 1/4 অনুপাত। এবার জলটা 2/3 যোগ 3/4। আশা করি বোঝা গেছে। দেখো অনুপাতের আগেরটুকু ভগ্নাংশ, এটাও পরেরটুকু ভগ্নাংশ, তাই ভগ্নাংশ যোগ করব যেভাবে করে, যেটা বললাম, হরেদের লসাগু 3 আর 4 লসাগু 12 হয়, যেহেতু এটা পরস্পর মৌলিক, তাই 3 4 12 হয়ে গেল। হর দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 4, তাই 4 1 4, আর 4 দিয়ে ভাগ করলে 3, তাই 3 1 3। এটা আমি আর ডিটেলসে বললাম না।
ঠিক আছে, 3 আর 4 ভাগ করলে মানে লসাগু করলে 12 হয়, 3 দিয়ে ভাগ করলে 4, তাই 4 দুগুণে 8, 4 দিয়ে ভাগ করলে 3, তাই 3 তিরিকা 9, কেন উপরের সাথে গুণ করলাম, 3 তিরিকা 9 হয়ে গেল। অর্থাৎ আচ্ছা এটা একটু উপরে মুছে দিই, উপরটাই করে দিই। দেখো তাহলে কি পেলাম, এখানে পেলাম 4 আর 3 7, 7/12, আর এখানে পেলাম 8 8 16 17, 17/12। দেখো অনুপাতের মধ্যে ওপরে যদি সমান থাকে তাহলে কেটে যায়, নিচে সমান থাকলে কেটে যায়, 12 কেটে গেল, অর্থাৎ 7:17, এটাই হবে অ্যান্সার। এবার উত্তর লিখে দেবে তাহলেই হয়ে যাবে। তো চলো এবার পরের অঙ্কে দেখো। এবার 8এর অঙ্কটা কি আছে, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে, 3টি এখানে গ্লাস আছে। সবসময় ছবি এঁকে অঙ্কটা করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। 3টি গ্লাস আছে, বলেছে এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 3:1, এটা হচ্ছে 3:1, তারপর এটা 5:3, তারপর এটা 9:7। কি আছে, জল ও সিরাপ, জল ও সিরাপ। আচ্ছা এবার বলেছে এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম, হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত। একদম একই অঙ্ক, পাতি অঙ্ক, জাস্ট করে দাও। মানে কি, এই 3টি দেখো এখানে কোনো মোট পরিমাণ দেয়নি, তাহলে এখানে তুমি শুধু আনুপাতিক ভাগার বার করে ওদের সাথে যোগ করে দিলেও হবে। আবার তুমি যদি ধরে নাও যে আমি মোট পাত্র 1 অংশ, এটাও 1 অংশ, এটাও 1 অংশ, সেই একই ব্যাপার। 1 অংশের মধ্যে 3/4, 1/4, সে মানে মোদ্দা কথা হলো আমার এই যে জলের পরিমাণ বার করব, এটারও জলের পরিমাণ বার করব, মানে সবকটা জল যোগ হবে, সবকটা সিরাপ যোগ হবে, তাহলে নতুন অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট কিছুই না, পুরো বের করে নাও যে প্রথম গ্লাসে জলের পরিমাণ, এখানে যেহেতু মোট পরিমাণ দেয়নি তাই তুমি জলের পরিমাণ সরাসরি লিখে দেখো মোট কত ভাগ, 3 ভাগ হচ্ছে জল, কত ভাগের মধ্যে 3 + 1 মানে 3/4। প্রথম গ্লাসে জলের পরিমাণ 3/4, অংশও লিখতে পারো। আবার যদি তুমি এই কথাটা এইভাবে লেখো যে প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগার, তখন শুধু 3/4 লিখবে, বুঝতে পারলে? আচ্ছা যদি আনুপাতিক ভাগার বার করো তাহলে সেটা 1-এর সাথে যদি মনে করি আমি পুরো গ্লাসটা 1 অংশ, তাহলে 1-এর সাথে গুণ করলে সে 3/4ই আসছে, তাই এটা করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট ধরে নেব প্রথম গ্লাসে জলের পরিমাণ 3/4 অংশ। ঠিক আছে, আচ্ছা এবার সিরাপের পরিমাণ তুমি যদি আনুপাতিক ভাগার ধরে করো তবুও হবে, সিরাপের পরিমাণ বা সিরাপের আনুপাতিক ভাগার যেভাবে বললাম সেইভাবে 1/4 অংশ। ঠিক আছে, আচ্ছা এবার একইভাবে দ্বিতীয় গ্লাসে আমি শর্টকাটে লিখছি, সেকেন্ড গ্লাসে জল কত হবে 5/8, আর সিরাপ কত হবে 3/8 অংশ। এবার থার্ড গ্লাসে জল কত আছে 9/9 কত হয় 16, 9/16 অংশ, আর সিরাপ কত আছে 7/16 অংশ। বোঝা গেছে? এবার কি করব, এই 3টি পাত্রের সিরাপ মানে 3টি পাত্রের শরবত একটা বড় পাত্রে ঢেলেছে, অর্থাৎ কি জলগুলো যোগ হয়ে যাবে, সিরাপগুলো যোগ হয়ে যাবে। তার মানে কি লিখব, বড় পাত্রে ঢালা শরবতে জল ও সিরাপের আমরা সরাসরি করব কেমন অনুপাত। যদি আলাদা আলাদা করে ভার করো, যে জলের পরিমাণ প্রথমে বার করে নিলে, জলগুলো যোগ করলে, সিরাপের পরিমাণ বার করে নিলে, সিরাপগুলো যোগ করলে, সেই যোগফলগুলো অনুপাতে বার করবে, একই হবে। আমি অনুপাতের মধ্যে একবারে যোগ করে দেব। জল কোনগুলো পেয়েছি দেখো 3/4, প্রথম গ্লাসে 3/4, পরের গ্লাসে 5/8, তারপরের গ্লাসে 9/16। আচ্ছা এটা গেল জল। এবার সিরাপ হচ্ছে প্রথম গ্লাসে এটা 1/4 যোগ দ্বিতীয় গ্লাসে 3/8, তৃতীয় গ্লাসে 7/16। কেমন? আচ্ছা এবার কি করব, আমরা এদের লসাগু করব। 4, 8, 16 লসাগু করবে, দেখবে 16ই হয়। কেন বললাম তবু সেটা বলে দিই। দেখো যদি সংখ্যাগুলোর সাধারণ গুণিতক
যেটা আসবে, মনে করো 4-এর গুণিতক দেখো 16, 18 গুণিতক 16, 16-রও গুণিতক 16ই হয়, তাহলে এদের লসাগু সবসময় 16ই হবে। ঠিক আছে, মানে 3টের গুণফল দেখবে, মানে একটা সংখ্যা বাঁচবে যে সংখ্যাটা সব থেকে ছোট, এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, তাদের লসাগু সবসময় ওই সংখ্যাটাই হবে। দেখো এর মধ্যে 4, 8, 16 লসাগু সবচেয়ে 16ই আছে। 4-এরও 4-4 16, 8-এরও 8 দুগুণে 16, এটারও দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4-4 16, সব কটার গুণফল 16ই হচ্ছে। ঠিক আছে, মানে 16কে 4 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, তাই 16 হচ্ছে লসাগু বেরোবে। তোমরা না পারলে করে নেবে, একই আসবে। এবার কি হবে, 4 দিয়ে ভাগ করবে, কত হয়, 4 দিয়ে 16কে ভাগ করলে 4ই হয়, আর 3 দিয়ে 4কে গুণ করবো, 3 4 12। 8 দিয়ে যদি 16কে ভাগ করো 2 হয়, 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুগুণে 10। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 হয়, তাই 9 1-কে 9 অনুপাত, এটাও 16ই আসবে। একই 4 4 4 16, তাই 4 1-কে 4, 8 দুগুণে 16, তাই 3 দুগুণে 6, 16 1-কে 16, তাই 7 1-কে 7। বোঝা গেছে? আচ্ছা, এবারে ওপরেরটুকু মুছে দিই। কি আসলো, ওপরে যোগ করো, নিচে তো 16ই আসলো, ঠিক আগের অঙ্কটার মতো। কত হচ্ছে দেখো, 10 10 20 22, 22 22 আর 9 31, তাই 31/16 ইস্টু কত হচ্ছে, 6 4 10 17, 17/16, 16 16 কেটে যাবে, তাই নিচে নিচে আছে যেহেতু অনুপাতের মধ্যে, অর্থাৎ 31/17, এটাই হবে অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে 8 পর্যন্তই অঙ্ক থাক, এর পরের দিন আবার 9 থেকে শুরু করব, যতগুলো সম্ভব সেটা দিয়ে দেব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর পরের ক্লাসটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।